আমাদের আজকের পরিবেশনা কঠোরভাবেই প্রাপ্তমনস্কদের জন্য। সালটা ছিল 1950। 3 বছর আগে ইংরেজরা এই বঙ্গদেশ থেকে চিরতরে বিদায় নিলেও করে গিয়েছে সর্বশেষ ষড়যন্ত্র। লুপ্ত হয়েছে এত বছর ধরে চলে আসা জমিদারি প্রথা। দেশভাগের দাবানলের রেশ যেন এখনো কুড়ে কুড়ে খাচ্ছে এই দুই বাংলার মানুষজনকে। কত রাজা জমিদারের দল তাদের বংশের গৌরব এবং সম্পত্তির মোহ ত্যাগ করে সর্বহারা হয়ে প্রাণ বাঁচাতে ছুটে এসেছে কাঁটাতারের এই পারে। তবে এপার বাংলার জমিদার বংশগুলোর ভাগ্যের বৃহস্পতি এখনো কিছুটা হলেও অক্ষুণ্ণ রয়েছে। তাই জমিদারি উঠে গেলেও পূর্বপুরুষের জমানো ধনসম্পদের জোরে এখনও তারা বজায় রাখতে পেরেছে সে হৃত আভিজাত্যবোধ। এই শ্রেণীর একটি উৎকৃষ্ট উদাহরণ হল মুর্শিদাবাদের মহেশপুর গ্রামের চৌধুরীরা। অন্যান্য গ্রামের মতোই শতাব্দী প্রাচীন জমিদার বাড়িটা জনবসতি থেকে একটু দূরেই অবস্থিত। ক্ষমতার প্রতীক সিংহের স্তম্ভ দেওয়া প্রবেশদ্বার আর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই 7 মহলা বাড়িটার দুই দিকে বেশ বড় আমবাগান। একদিকে আছে এই বংশের দ্বারাই খনন করানো পরিবারের নিজস্ব দিঘি, এবং অপর দিকে আছে শাল সেগুনের গভীর জঙ্গল। এই জঙ্গলের অপর প্রান্তেই অবস্থিত মহেশপুরের শ্মশান। সেদিন ছিল শ্রাবণ মাসের এক অন্ধকার রাত্রি। অমাবস্যা না হলেও মেঘাচ্ছন্ন আকাশের বুকে দৃশ্যমান নয় চাঁদ এবং তারারা। সাহসে বুক বেঁধে রাত্রের জঙ্গলের ভয়াবহতার মাঝে দ্রুত গতিতে ছুটে চলেছিল এক যুবতী। এই এবড়ো খেবড়ো বন্য জমির কিছুটা দূরত্ব পার করতে পারলেই নিকটে আসবে তার গন্তব্যস্থল মহেশপুর শ্মশান। শাড়ির আঁচলে বাঁধা বস্তুটিকে হাতের মুঠোয় আঁকড়ে ধরে জঙ্গলের শেষ প্রান্তে এসেই তার নাকে প্রবেশ করল শবদাহের তীব্র গন্ধ। কিছুক্ষণ আগেই বোধহয় মরা পুড়িয়ে গেছে কোনো শবযাত্রীর দল। আর একটু এগিয়ে যেতেই একটি বন্য ঝোপের আড়ালে দৃশ্যমান হলো উজ্জ্বল অগ্নিশিখা। হ্যাঁ, তার মানে ঠিক স্থানেই এসেছে সে। ওই তো ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে মরার খুলি এবং হাড়গোড়। ওই তো সেই অগ্নিকুণ্ডের কম্পমান আলোক রশ্মিতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অঘোরিতান্ত্রিকের ধ্যানে মগ্ন উলঙ্গ শরীরের অবয়বটিকে। তার কাছে সেই যুবতী অগ্রসর হতেই তার পদশব্দের ক্ষীণ আওয়াজে ধ্যান ভেঙে গেল সেই অঘরীর। তার রক্তাভ চোখের দৃষ্টি গিয়ে পড়ল মেয়েটির মুখের ওপর। সেই মুহূর্তে গুরুগম্ভীর শব্দ করে আকাশে গর্জে উঠল এক ফালি বিদ্যুতের ঝলক। তার আলোতে এই রাত্রের অন্ধকারেও সেই তান্ত্রিকের ভয়ঙ্কর রুদ্র মূর্তি দেখে একটু হলেও ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল সেই যুবতী। কিন্তু পর মুহূর্তেই বুকে সাহস সঞ্চার করে সে শুনতে পেল সেই তান্ত্রিকের অস্ফুট কণ্ঠস্বর। কিরে, হ্যাঁ, তোকে যা বলেছিলাম তা নিয়ে এসেছিস তো তুই? মেয়েটি তার আঁচলে লুকিয়ে বেঁধে রাখা কয়েক গাছে চুল বার করে তা এগিয়ে ধরল তার দিকে। 2 আঙুলের ভেতর চুলগুলিকে নিয়ে বলে উঠল তান্ত্রিক, বাহ বাহ, এবার বল কি চাস তুই? এই দেহাংশ যার, তাকে কি পিশাচ দ্বারা হত্যা করতে হবে আমাকে? মেয়েটির মুখে খেলে গেল একটি শয়তানি হাসি। তান্ত্রিকের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে সে বলে উঠল, না, একেবারেই নয়। তাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে, কিন্তু জীবিতাবস্থাতেই
তাকে যেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যাতে সে প্রতিনিয়ত নিজেই খুঁজতে বাধ্য হবে মৃত্যুর রাস্তা। প্রলয় কুমার নাথ, জন্ম 15ই অক্টোবর 1987 খ্রিস্টাব্দে হুগলির ত্রিবেণীতে। পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় HR অফিসার পদে কর্মরত। মূলত ভৌতিক, রহস্য, গোয়েন্দা এবং কল্পবিজ্ঞান গল্প লিখতে পছন্দ করেন। এর মধ্যেই বেশ কিছু মুদ্রিত পত্রিকা, সংকলন এবং ওয়েব ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয়েছিল আলাপি মন ওয়েব ব্লগের দ্বারা প্রকাশিত বার্ষিক মুদ্রিত সংকলনে। লেখকের অসাধারণ সৃষ্টি গৈরিক সেনের গোয়েন্দা কাহিনী মারণ তটিনী এর আগে আমাদের চ্যানেল থেকে সম্প্রচারিত হয়েছে। লেখককে সহস্র ধন্যবাদ তার একটি অসাধারণ হরর মিস্ট্রি পরকীয়া আমাদের শ্রোতা বন্ধুদের উপহার দেওয়ার জন্য। গল্পটি আপনারা শুনবেন দুটি পর্বে। বৈঠকখানা ও ভিন্ন স্বাদের গল্প চ্যানেল দুটিকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। চ্যানেল দুটির লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেল দুটি ভিজিট করে আসবেন। আজ আপনাদের জন্য 13th আওয়ার টেলসের নিবেদন প্রলয় কুমার নাথের কাহিনী পরকীয়া, প্রথম পর্ব। প্রধান চরিত্রে শিলাদিত্য চৌধুরী, নন্দিনী, রত্না ও শশধর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, পাশে থাকুন। মহেশপুরের চৌধুরী পরিবারের একমাত্র বংশধর আমি। স্বর্গীয় জমিদার রাজবাহাদুর রামাদিত্য চৌধুরীর একমাত্র সুপুত্র শ্রীযুক্ত শিলাদিত্য চৌধুরী। এত বড় বাড়ি এবং বিষয় সম্পত্তির মালিক আমি একা। তাই নেহাত বাপের ইচ্ছা রাখতেই কলকাতার কলেজ থেকে একাধিক প্রচেষ্টায় BA পাশ করে গ্রামে ফিরে আসার পর আর অর্থ উপার্জন করার কথা ভেবে দেখিনি। বিবাহ করার কোনো ইচ্ছা নেই, তবে তার মানে এই নয় যে নারী শরীরের প্রতি আমার অরুচি। মদ্যপান, বন্ধুবান্ধব, বাইজি সঙ্গ এবং 2 হাতে অর্থ ব্যয়ের মাধ্যমেই কাটছিল আমার দিনক্ষণ। সেদিন সন্ধ্যা থেকেই রূপের সাগরে যৌবনের লহরী তুলে সারেঙ্গির তালে তালে কোমর দুলিয়ে নেচে চলেছিল রত্নাবাই। অত্যধিক মদ্যপান করার জন্যই বোধহয় আমার চোখের সামনে রত্নার একটি আবছা অবয়বী ফুটে উঠেছিল, অথচ ঝাড়বাতির আলোয় এই জলসা ঘরের কোনো কোণেই অন্ধকারের লেশমাত্র ছিল না। মুজরায় আমন্ত্রিত আমার সকল বন্ধু বান্ধবেরা একে একে রত্নার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে টলতে টলতে বিদায় নিলে আমি চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম রত্নার শরীরের ওপর। অবশ্য রত্নার তাতে কোনরূপ আপত্তি ছিল না, কারণ একে তো আমি হলাম সুপুরুষ জমিদার পুত্র, আর তাছাড়া সে ভালো করেই জানে যে তার সাথে কাটানো প্রতিটা রাতেরই দ্বিগুণ মূল্য দিতে আমি সক্ষম। শয়নকক্ষে রত্নার নগ্ন শরীরটা থেকে
সমস্ত মধু শুষে নিয়ে পরম স্বর্গ সুখ উপলব্ধি করতে করতে কখন যে কেটে গেল রাত তা আমার খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো হঠাৎই ঘরের দরজায় কারোর করাঘাতের আওয়াজ শুনে। তার সাথেই ভেসে আসছে এই জমিদারির বয়স্ক নায়েব মশাই শঙ্করবাবুর গলার আওয়াজ। বিছানায় উঠে বসে দেখলাম যে ততক্ষণে রত্নাও ঠিক করে নিয়েছে নিজের পরনের পোশাক। শশব্যস্ত হয়ে শান্তিপুরী ধুতির ওপর কোনো রকমে গেঞ্জিটা চড়িয়ে তাড়াতাড়ি গিয়ে ঘরের দ্বার দিলাম খুলে। হন্তদন্ত হয়ে সে ঘরে প্রবেশ করলেন শঙ্করবাবু। তারপর ভয়ার্ত কণ্ঠস্বরে তিনি বললেন, ছোটবাবু, ছোটবাবু, সর্বনাশ হয়ে গিয়েছে ছোটবাবু, আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে। রত্না কৌতূহলী হয়ে চেয়ে রইল তার দিকে। আমিও আশ্চর্য হয়ে আর কথা না বাড়িয়ে শঙ্করবাবুর সাথে বেরিয়ে গেলাম আমার শয়নকক্ষ থেকে। আমরা ছুটে গেলাম এই বাড়ির বাইরের মহলের উদ্দেশ্যে। সেই মহলের ঘরগুলো মূলত এই বাড়িতে আগত অতিথিদের নিবাসের জন্য তৈরি হয়েছে। আমারই অনুমতিতে তেমনই একটি ঘরে কয়েক মাস ধরে বসবাস করছে দেশভাগের পর সর্বশান্ত হয়ে প্রাণ হাতে করে ওপার থেকে এপারে ছুটে আসা আমারই এক বাল্য বন্ধু শশধর এবং তার স্ত্রী নন্দিনী। সেই ঘরে ঢোকা মাত্র সেখানকার দৃশ্য দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। ঘরের এক কোণে দেওয়ালে ঠেস দিয়ে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে রয়েছে নন্দিনী। আমার মতো একজন পরপুরুষের হঠাৎ আবির্ভাবেও যার কোনো হুঁশ নেই। আর আমার সামনেই ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে শশধরের গলায় দড়ি দেওয়া দুদুল্যমান মৃতদেহ। স্থানীয় থানা থেকে দারোগাবাবু তার দলবল নিয়ে এসে কিছুক্ষণ আগেই নিয়ে গিয়েছেন শশধরের মৃতদেহ। এটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। আপাত দৃষ্টিতে সেই কথাই মনে হয়েছে সকলের। আজ সকাল থেকেই চারিদিকে অন্ধকার করে শুরু হয়েছে বৃষ্টির তাণ্ডব। কিছু দরকারি শৈশাবুত করতে গিয়েছিলাম কাছাড়ি বাড়িতে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে পা রাখতেই চোখ চলে গেল বাইরের মহলের সেই ঘরটির দিকে। এই সন্ধ্যার অন্ধকারেও যেন একটা ক্ষীণ আলোর আভাস আসছে তার ভেতর থেকে। নন্দিনী বৌঠান এখন কেমন অবস্থায় আছেন মনে বড় কৌতূহল হচ্ছিল সেই কথা জানার জন্য। তাই ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। কিন্তু একটু গিয়েই কানে এলো নন্দিনী বৌঠান বাদেও অপর এক নারীর পরিচিত কণ্ঠস্বর। এই গলার আওয়াজ এই বাড়ির রাঁধুনি সরমা। কোনো এক কথার পরিপ্রেক্ষিতে সরমা যেন উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তন্তর মন্তর, কালা জাদু এইসবে বিশ্বাস করিস না। বল রে হতভাগী, জবাব দে আমার কথার। আমি পা টিপে টিপে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই ঘরের দরজার বাইরের এক কোণে। তারপর আড়ি পেতে শুনতে লাগলাম এই দুজনের কথাবার্তা। নন্দিনী সরমার দিকে বিস্ফারিত চোখে শুধু চেয়ে আছে, আর তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা অশ্রুধারা। সরমা এবার নন্দিনীকে ধরে ঝাঁকিয়ে আবার চিৎকার করে উঠল, আমি নিশ্চিত রে হতভাগী, আমি নিশ্চিত তোর স্বামীর ওপর কোনো অপদেবতার ছায়া পড়েছিল। না হলে একজন সুস্থ ভালো মানুষ
অমন হয়ে যায়। নন্দিনী এবার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠল, এইসব তুমি কি বলছো সরমাদি? না না, আমি এসব বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। সরমার গলার স্বরটা কেমন যেন পাল্টে গেল এবার। সে সন্দিগ্ধ গলায় বলে উঠল, সত্যি কথা বল তো আমায়, জমিদার বাবুর রূপ, অর্থ এইসব দেখেও কি কোনোদিন তোর মনে শখ হয়নি তার স্ত্রী হওয়ার? আর সেই জন্যই বোধ হয় নিজের স্বামীর থেকে পিছু ছাড়াতে তুই নিজেই। সরমার কথা পুরোটা না শুনেই যেন আশ্চর্য হয়ে কি একটা বলতে চলেছিল নন্দিনী। ঠিক এমন সময় আর সহ্য করতে না পেরে আমি সশরীরে প্রবেশ করলাম এই দুই নারীর সামনে। আমার আগমনের সাথেই যেন দপ করে কেঁপে উঠল অদূরে রাখা সন্ধ্যা প্রদীপের অগ্নিশিখাটি। আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠল ওরা দুজন। বিশেষত আমি সবকিছু শুনতে পেয়েছি এই আশঙ্কায় যেন পাংশুবর্ণ হয়ে উঠল সরমার মুখ। আমি দৃঢ় কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছিলে তুমি সরমা? কি হয়েছিল শশধরের? কেমন হয়ে গিয়েছিল সে? সরমা ভয়ে তোতলাতে তোতলাতে বলে উঠল, আমি আমি কিছু জানি নে কর্তা বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কেমনে জানবো তেনার কি হয়েছিল? আমি হেসেলে যাই কর্তা বাবু, অনেক কাজ বাকি পড়ে আছে সেখানে। এই বলে সে পড়ি মড়ি করে ছুটে বেরিয়ে গেল সেই ঘর থেকে। সেই মুহূর্তেই একটি দমকা হাওয়া এসে নিভিয়ে দিল সেই ঘরের প্রদীপখানি। আকাশের বুকে ছিলিক দিয়ে ওঠা একটি অকস্মাৎ বজ্রপাতের তীব্র গর্জনের শব্দে আতঙ্কিত হয়ে নন্দিনী ছুটে এসে জড়িয়ে ধরল আমার দেহটাকে। এই সুন্দরী নারীর দুই সুডোল স্তনের পরশে যেন আরো দ্রুত গতিতে বেজে উঠল আমার হৃদস্পন্দনের ধ্বনি। কিন্তু পর মুহূর্তেই অপমান আর লজ্জা বোধ হয় নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ল সে। শুনতে পেলাম তার ফুঁপিয়ে কেঁদে ওঠার আওয়াজ। আমি আবার একই প্রশ্ন করে উঠলাম তাকে, শশধরের কি হয়েছিল বৌঠান? বলুন আমায়, দয়া করে বলুন। নন্দিনীর মাথা থেকে সরে গেল শাড়ির আঁচলের ঘুমটা। অন্ধকারের মধ্যে আমার চোখে চোখ রেখে অস্বাভাবিক বিদ্বেষ মেশানো কণ্ঠস্বরে সে বলে উঠল, তার শরীরে খুঁত জন্মেছিল ঠাকুরপো, নপুংসক হয়ে গিয়েছিলেন তিনি। কোনো মেয়ে মানুষের শরীরে সুখ দেওয়ার ক্ষমতা লোপ পেয়েছিল তার। শুনলেন তো আমার কথা, পেলেন তো আপনার প্রশ্নের উত্তর। আবার যেন একটি বজ্রপাত ঘটল আমার মাথায়, তবে তার নিঃশব্দে। নন্দিনী কান্নায় ভেঙে পড়ে বলে উঠল, কয়েক মাস ধরে রোজ রাতে একইভাবে বিফল হতে হতে মানসিক অবসাদে ভেঙে পড়েছিলেন মানুষটা। আমি কিন্তু তাকে এই নিয়ে কিচ্ছু বলিনি, কখনো কোনো কটু কথা শোনাইনি। বুঝতেই পারিনি যে কাল রাতেও এই ঘটনা ঘটার পর তিনি এতটাই ভেঙে পড়বেন যে আমি ঘুমিয়ে পড়লে পরে তিনি আর বলতে পারল না নন্দিনী। দলা পাকানো কান্নায় আটকে গেল তার কণ্ঠস্বর। বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম আমি। সেদিন সন্ধ্যায় আর ইচ্ছে করল না রত্নাবাইয়ের মেহফিলে যেতে। নিজের শয়নকক্ষের আরাম কেদারায় বসে
নিজেকে বোঁদ করে রেখেছিলাম বিদেশি হুইস্কির রঙিন স্রোত আর অম্বুরি তামাকের সুগন্ধের মাঝে। অন্যদিন এই সময়ে কোনো নারী দেহ ছাড়া আমার চোখে কিছুই মজে না, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ যে শুধুই একজন পুরুষের চিন্তা বিধ্বস্ত করে চলেছে আমার মস্তিষ্ককে। সে আর কেউ নয়, শশধর। কলেজে একসাথে পড়ার সময় ওর সাথে আমার প্রথম আলাপ। শুনেছিলাম যে তার বাড়ি ছিল পূর্ব বাংলার রাজশাহীতে। সেখানকার বেশ অবস্থাপন্ন পরিবারের ছেলে ছিল সে। পরপর 3 বার পরীক্ষা দিয়ে বিএ পাশ করি আমি, কিন্তু আমার মেধাবী বন্ধুটি একবারেই পাশ করে দেয় তরি। ভাগ্যের কি পরিহাস! দেশভাগের পর একদিন সেই ছেলেই তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে সহায় সম্বলহীন অবস্থায় এসে পৌঁছলো আমাদের জমিদারিতে। ভাগ্যিস আমি ছিলাম, না হলে যে কোথায় ভেসে যেত তারা কে জানে। সেদিনই প্রথম দেখেছিলাম আমি নন্দিনীকে। এমন ক্লান্ত বিধ্বস্ত অবস্থায়ও এমন রূপের অধিকারিণী সে, যা উন্মাদ করে দিতে পারে যে কোনো পুরুষকে। না, সত্যি সার্থক মনে হয়েছিল ওদের দুজনের জুটি। শশধরকে দেখে মনে হচ্ছিল যে আমার যেন সব থেকেও কিচ্ছু নেই। সত্যি, নারী দেহ ভোগ করা সে তো যে কোনো পুরুষই পারে, কিন্তু সারা জীবনের জন্য যে নারীর ভেতর নিজের আশ্রয় খোঁজে একজন পুরুষ, তেমন নারীকে নিজের সহধর্মিণী রূপে পাওয়াটা ভাগ্যবানের কথা। আর সেই ছেলেরই আজ এই নিদারুণ পরিণতি। একটা অজানা শিহরণ খেলে গেল আমার সমগ্র শরীরে। তার মানে কি সত্যিই কোনো অতি প্রাকৃত শক্তির দ্বারা নিজের পুরুষত্ব হারিয়েছিল শশধর? কেমন করে এ সম্ভব? আর কেই বা চাইতে যাবে তার এমন দুর্গতি, এবং কেন? এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে 2 চোখের পাতা এক হয়ে এসেছিল আমার, তা নিজেই বুঝতে পারিনি। হঠাৎ 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 তন্দ্রাবোধটা ভেঙে গেল একটি যুবা কণ্ঠের আকস্মিক তীব্র আর্তচিৎকারে। মদের নেশাটা তখনও পুরোপুরি কাটেনি আমার। তাও আরাম কেদারা থেকে উঠে টলমল পায়ে একবার ঘরের বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম আমি। কই, এখন তো আর কিছু শোনা যাচ্ছে না। এই সময় আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় তার বুকে পূর্ণরূপে বিকশিত হয়েছে চাঁদ। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে আর তেমন কোনো অস্বাভাবিক কণ্ঠস্বর না শুনতে পেয়ে ঘরে ফিরে গেলাম আমি। মনে হলো হয়তো ঘুমের ঘোরে দেখা কোনরূপ দুঃস্বপ্নের বশে আমি শুনতে পেয়েছি সেই আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদ যে আমার মনের কল্পনা দ্বারা উৎপন্ন নয়, এই কথা ভয়ঙ্করভাবে প্রমাণিত হলো পরের দিন সকালে। আরও একবার গোটা জমিদার বাড়ি ঘিরে হুলস্থুল বেঁধে গেল। আতঙ্ক জমাট বেঁধেছে এই বাড়ির পেছনের দিক লাগোয়া ছোট ছোট মোসাহেবখানার একটি ঘরে। সেই ঘরে বাস করত এক 20-25 বছর বয়সের যুবক, নাম কালা চাঁদ। গায়ের রঙের সঙ্গে যথার্থই সমার্থক ছিল তার নাম। এই বাড়ির 15-20 জন চাকরের মধ্যে সে একজন। আজ সকালেই তার ঘরের মেঝেতে আবিষ্কৃত হয়েছে তার মৃতদেহ। তার হাঁ করা মুখ এবং ঘরের কড়িকাঠের দিকে এখনো চেয়ে থাকা বিস্ফারিত 2 চোখের দৃষ্টি দেখেই মনে হচ্ছিল যে গতকাল রাতেই কোনো অজানা দৃশ্য দেখে প্রবল আতঙ্কের চোটে বন্ধ হয়ে গিয়েছে তার হৃদযন্ত্র। আরশির সামনে দাঁড়িয়ে নিজের গা থেকে একে একে গয়নাগাটি খুলে রাখছিল রত্না। সম্পূর্ণরূপে বিবস্ত্র হয়ে একবার আরশির বুকে ফুটে ওঠা নিজের দেহটাকে
ভালো করে নিরীক্ষণ করতে লাগলো সে। এই দেহের জন্যই আজ তার এত নামডাক, এত পয়সা কড়ি। না হলে ওই সব নাচ গান তো কত মেয়েই করতে পারে, কিন্তু সকলে কি আর ডাক পায় জমিদার বাড়িতে মুজরা করতে আসার? খাস ছোট বাবু তাকে কলকাতা থেকে এই গ্রামে বায়না করে আনিয়েছেন। এই বাড়ির অন্দরমহলের একটি সুবিশাল ঘরে তাকে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। কলকাতার কত নামজাদা বাইজি বেশ্যারা তো চাতকের মতো হাঁ করে আছে তার জন্য। এই সব ভাবতে ভাবতেই নিজের শরীরটা একটা হালকা শাড়িতে আবৃত করে সে ঘর থেকে বেরিয়ে বারান্দার খোলা হাওয়ায় এসে দাঁড়ালো। চারিদিকে নিঝুম নিস্তব্ধ রাতের অন্ধকারের কালি মেখে সাক্ষাৎ দৈত্যপুরীর মতো দাঁড়িয়ে আছে গোটা জমিদার বাড়িটা। বাড়ির চাকর বাকরেরাও ঘুমিয়ে পড়েছে বোধহয়। নিভে গেছে সকল ঘরের বাতি, শোনা যাচ্ছে না কারোর কণ্ঠস্বর। শুধু বাড়ির পেছনের ওই জঙ্গল থেকে আসছে শেয়ালের ক্রন্দন রব। কেমন যেন গা ছমছম করে উঠল রত্নার। সে তাড়াতাড়ি ঘরে ফিরে বাতি নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। বন্ধ করে দিল নিজের দুই চোখ। আবার কত অন্যান্য চিন্তা ভিড় করে এলো তার মস্তিষ্কে। এই যে ছোট বাবু, যাকে যাকে সে এত ভালোবাসে, তিনিও তো শুধু তার শরীরটাকেই চিনলেন। তার সাথে কাটানো প্রতিটা রাতের দাম তিনি কড়ায় গণ্ডায় উসুল করে নেন। কিন্তু একবার যদি তিনি বুঝতেন তার মনের কথা, একবার যদি এক চিলতে সিঁদুর তিনি তুলে দিতেন তার কপালে। না, আর ভাবতে পারল না রত্না। তার বন্ধ চোখের পাতার ভেতর থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুধারা। এমন সময় হঠাৎ নিজের কপালে যেন কিসের একটা স্পর্শ অনুভব করল রত্না। চমকে উঠে সে দু চোখ খুলে তাকিয়ে দেখল যে সেটা হলো এই রাতের অন্ধকারে ঠিক তার উপরে সেই ঘরের কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত এক ছায়া মূর্তির পায়ের গোড়ালি। বিস্ফারিত চোখে তেমন ভাবেই উপরের দিকে তাকিয়ে রইল রত্না। আর পড়ল না তার চোখের পাতা। নিঃশ্বাস নেওয়ার জন্য ওঠানামা করল না তার বুক। পরদিন সকালে বিমর্ষ চিত্তে দাঁড়িয়েছিলাম বাড়ির উঠোনের এক কোণে। ততক্ষণে থানা থেকে লোকজন এসে তুলে নিয়ে গিয়েছে রত্নার মৃতদেহ। একটি আত্মহত্যা এবং পরপর দুটি মৃত্যু, যা কিভাবে ঘটল এখনো তা কেউ জানে না। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল যে আমার বিবেকে থাকা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝের গণ্ডিটাকে কেউ হাতুড়ি মেরে গুঁড়িয়ে দিচ্ছে ক্রমাগত। তার মানে এই বাড়ির উপর সত্যিই চেয়ে আছে কোনো অশরীরী কালো ছায়া। চিন্তার ঘোর কাটল যখন দেখলাম কাছাড়ি বাড়ির সামনের উঠোনে কয়েকজন লেঠেলের মধ্যে একটি জটলা বেঁধেছে। তারা যেন উত্তেজিত হয়ে কী সব বলে চলেছে। এদিকে নায়েব মশাই তাদের শান্ত করবার চেষ্টা করছেন। আমি কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যেতেই তারা চুপ করে গেল। কিন্তু ততক্ষণে মুখ খুললেন শঙ্করবাবু। ছোটবাবু, এরা সকলে আপনাকে একটা কথা বলতে চায় ছোটবাবু। আমি বললাম, বেশ, বলো কি বলতে চাও। লেঠেলদের সর্দার কাল্লুর এদের মধ্যে সবচেয়ে তাগড়াই চেহারা। সে সমীহের সুরে করজোরে আমাকে বলে উঠল, হুজুর, অপরাধ নেবেন না, কিন্তু আমাদের সকলের একটাই কথা মনে হচ্ছে, এ বাড়িতে যা কিছু অঘটন ঘটে চলেছে তার পেছনে একজনেরই হাত থাকতে পারে। আমি চিৎকার করে বলে উঠলাম, কে সে? কার কথা বলছো তুমি কাল্লু? কাল্লুর দীর্ঘাকৃতি শক্তপোক্ত শরীরটাও যেন কেঁপে উঠল আতঙ্কের চোটে।
সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, এই গ্রামের শ্মশানে একজন অঘরী তান্ত্রিকের বাস হুজুর। যে পিশাচ সিদ্ধ, তন্ত্র মন্ত্র, কালা জাদু এসব জানে সে। কাল্লুর কথা শেষ না হতেই বাকি লেঠেলরাও তারস্বরে তাকে সমর্থন করে উঠল। কাল্লু বলেই চলল, আমাদের সকলের মনে হয় এখনই একবার শ্মশানে গিয়ে ওই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ওকে লাঠির বাড়ি মেরে ওর হাড় গোড় ভেঙে ওকে গ্রাম ছাড়া করা উচিত। আবার বাকি জন গর্জে উঠল কাল্লুকে সমর্থন করার সুরে। অগত্যা আর কোনো উপায় না দেখে আমি বললাম, ঠিক আছে, তোমরা সেখানে যেতে চাইছো তো যাও, কিন্তু তার গায়ে হাত তুলবে না কেউ। তোমাদের কাজ হবে আমার কাছে তাকে ধরে নিয়ে আসা, তারপর ঠিক হবে ওর শাস্তির মাপকাঠি। ওরা সকলে আমাকে প্রণাম করে চলে গেল শ্মশানের রাস্তায়। আমি উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করতে লাগলাম তাদের সেই অঘরীকে নিয়ে ফিরে আসার। কিন্তু প্রতীক্ষার অবসান যে এত বিভীষিকাময় হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। 2 ঘন্টার মধ্যেই ওরা ফিরে এলো সেই অঘরীর প্রাণহীন নগ্ন দেহটাকে নিয়ে। সেই একই রকম উপরের দিকে চেয়ে থাকা তার বিস্ফারিত চোখ, মৃত্যুর খানিক আগে উপলব্ধি করা তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট ছড়িয়ে আছে তার দাড়ি গোঁফের জঙ্গলে ঢাকা মুখমণ্ডলে। মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল আমার। নিস্তেজ হয়ে ধপ করে উঠোনে বসে পড়লাম আমি। ওরা সকলে লাশটিকে ফেলে শশব্যস্ত হয়ে ছুটে এলো আমার কাছে। এরপর অতিবাহিত হয়েছে বেশ কয়েকটা সপ্তাহ। ক্রমাগত মৃত্যুগুলির আতঙ্কের রেশ অনেকটাই কেটে গিয়েছে আমার মন থেকে। এরই মধ্যে নন্দিনীর এই বাসস্থানের খোঁজ পেয়ে তার সাথে দেখা করতে এসেছিলেন তার দুঃসম্পর্কের কাকা, সদ্য বিধবা সুন্দরী যুবতী। নন্দিনীর অসহায়ত্বের কথা ভেবেই বোধহয় তিনি সাহস করে একটি প্রস্তাব তোলেন আমার কাছে। হ্যাঁ, নন্দিনীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করার প্রস্তাব। বলাই বাহুল্য, সেই মুহূর্তে নন্দিনীর অশ্রু ভরা চোখের দিকে তাকিয়ে আমিও না বলতে পারিনি সেই প্রস্তাবে। আজ গোটা জমিদার বাড়িতে সাজো সাজো রব। রাতের অন্ধকার ভেদ করে সারা বাড়িময় জ্বলে উঠেছে আলোর নকশা। নহবতখানা থেকে ভেসে আসছে সানাইয়ের মধুর ধ্বনি। আজ আমার আর নন্দিনীর ফুল সজ্জার রাত্রি। রত্নার সাথে সেদিনকার সহবাসের পর আবার নারী সঙ্গ পেতে চলেছি আমি। সন্ধে থেকেই আমার ঘরে লেগেই আছে ইয়ার দোস্তের হৈহুল্লোড় এবং তার সঙ্গে মদ্যপান। সঠিক সময়ে তারাই আমার নেশাগ্রস্ত শরীরটাকে ধরে ধরে পৌঁছে দিল ফুলসজ্জার ঘরের দরজার বাইরে। সেই দরজা খুলে ধীর পায়ে অগ্রসর হতে লাগলাম ফুলে ফুলে সাজানো পালঙ্কটার দিকে, যার মাঝে বেনারসি আর গয়নায় সুসজ্জিতা হয়ে ঘোমটার ভেতর নন্দিনীও বোধহয় অধীর চিত্তে প্রতীক্ষা করছে আমারই জন্যে। বিছানায় এসে আমি ঝাঁপিয়ে পড়লাম নন্দিনীর উপরে। নেশাগ্রস্ত কাঁপা কাঁপা হাতেই খুলতে লাগলাম তার একের পর এক পোশাক। নন্দিনীর মুখেও যেন ফুটে উঠল পরম তৃপ্তির আভাস যখন তার সম্পূর্ণ নগ্ন শরীরটার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হতে লাগলো। আর একটুও সময় নষ্ট না করে সেই ঘরের বাতি নিভিয়ে প্রবল উত্তেজনায় খামচে ধরলাম নন্দিনীর শরীরটাকে। যেন ভেঙে গুড়িয়ে গেল তার নরম 2 হাতের তালু আমার শক্ত পুরুষালী হাতের মুঠোর ভেতর। তার শরীরের সমস্ত অংশ ভরিয়ে দিলাম আমি চুম্বনের মাদকতায়।
কিন্তু কিন্তু এ কি? আমার এই চোখের সামনে অন্ধকারের মধ্যে একটু একটু করে যেন বদলে যাচ্ছে নন্দিনীর শরীর, যেন ক্রমশ লোমশ আর পুরুষালী হয়ে উঠছে তার সর্বদেহ। তার স্তন যুগলের জায়গায় যেন রয়েছে কোনো পুরুষের পেশিবহুল বুকের অংশ। এই কি করে সম্ভব? কি করে? এক নিমেষে আমার রক্তের সমস্ত কামোত্তেজনা যেন গলে জল হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি এক ঝটকায় নিজেকে সরিয়ে নিলাম এই পুরুষের দেহ থেকে। তারপর খাট থেকে দূরে গিয়ে সেটিয়ে রইলাম দেওয়ালের গায়ে। এতক্ষণে খাটের উপর উঠে বসেছে সেই পুরুষের মূর্তি। তার তীব্র পুরুষালী কণ্ঠের অট্টহাসিতে যেন কেঁপে উঠছে আমার সর্ব শরীর। এই কণ্ঠস্বর আমার খুব চেনা। এই যে আমার বাল্যবন্ধু শশধরের গলার আওয়াজ। আমি কম্পিত গলায় চিৎকার করে বলে উঠলাম তাকে, ক্ষমা করে দে ভাই, আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। আমার নন্দিনীর রূপ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি আর হিম করা সুরে বলে উঠল শশধরের কণ্ঠ, ক্ষমা চাইছিস এখন? ক্ষমা? মনে পড়ছে তোর অপরাধের কথাগুলো? তোর দ্বারা রত্নাকে অর্থের প্রলোভন দেখানো, তারপর সে হাত করলো বাড়ির চাকর কালাচাঁদকে। সে আমাদের ঘর পরিষ্কার করতে আসার সময় লুকিয়ে সংগ্রহ করলো আমার চিরুনিতে লেগে থাকা কয়েক গাছি চুল। সেই চুলের গাছি নিয়ে রত্না গেল শ্মশানের সেই অঘরী তান্ত্রিকের কাছে আমার দেহাংশের সাহায্যে তন্ত্রমতে ধীরে ধীরে আমাকে নপুংসক করে তোলার জন্য। কিরে, মনে পড়ছে তো সেই সব কথা? আমি আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেলাম। শশধরের প্রেতাত্মা বলেই চলল, কালাচাঁদ, রত্না এবং সেই অঘরী, এদের সকলের অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। কিন্তু তুই তো আমার বাল্যবন্ধু, তুই কি করে পারলি আমার এমন সর্বনাশ করতে? শুধুমাত্র নন্দিনীকে পাওয়ার জন্য এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি আমার সাথে? না, মৃত্যুর মতো তাৎক্ষণিক শাস্তি তোর জন্য যথেষ্ট নয় শিলাদিত্য। আমি তোকে মরতে দেব না রে, আর না তোর শরীরেও প্রবেশ করাবো নপুংসকতার মতো খুঁত। তবে তোর দেহে পুরুষত্ব অটুট থাকলেও তুই কখনোই পাবি না নারী সঙ্গের সুখ। আজ থেকে যখনই তুই কোনো নারীর সাথে সহবাস করতে উদ্যত হবি, তখনই তার মধ্যে দেখতে পাবি আমাকে। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হবে তোর কামোত্তেজনা। সারা যৌবন কাল ধরে তুই ছটফট করবি নারী সঙ্গ পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তুষ্ট করতে পারবি না নিজেকে। তোর একমাত্র সঙ্গী হবে হস্তমৈথুন। আমি ভয়ার্ত চিত্তে কোনো মতে সেই ঘরের দরজা খুলে এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর জোর কদমে ছুট লাগালাম যেদিকে দুই চোখ চায়। কিছুক্ষণের মধ্যে মনে হলো যে চোখের সামনে যেন অন্ধকার হয়ে গেল সব। নিজেও বুঝতে পারলাম না যে কখন আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। এই ঘটনার পর বেশ কিছু বছর কেটে গিয়েছে। নন্দিনী অন্যত্র বিবাহ করে সুখে সংসার করছে। কলকাতার সব নামজাদা মানসিক রোগের ডাক্তারগুলো সুস্থ করে তুলতে পারেনি আমাকে। কেউ কি যেন একটা গাল ভরা ইংরেজি নাম দিয়েছে আমার এই রোগটার। হ্যাঁ, মনে পড়েছে, ফ্রেগৌলি ডিলিউশন। এই মানসিক রোগে নাকি রোগী সকল মানুষের মধ্যে একটি নির্দিষ্ট মানুষকেই খুঁজে পায়, যে মনে করে যে ভিন্ন ভিন্ন মানুষজন হলো আসলে একটি নির্দিষ্ট মানুষেরই ছদ্মবেশ ধারণ করা রূপ। কিন্তু আমি এই সব মানি না। আমি নিশ্চিত
শশধরের প্রেতাত্মাই আমার উপরে প্রতিশোধ নেবার জন্য এই কাজ করে চলেছে, এবং আমার সারা জীবন ভর সে একইভাবে আমাকে এই নিষ্ঠুর পরিস্থিতির সম্মুখীন করে চলবে। আপনাদের কি মনে হয়? শুনছিলেন প্রলয় কুমার নাথের কাহিনী পরকীয়া প্রথম পর্ব। শিলাদিত্য চৌধুরীর ভূমিকায় তমাল, সরমার চরিত্রে শ্রীমন্তী চক্রবর্তী, নন্দিনীর ভূমিকায় ইরাবতী বসু, রত্নার চরিত্রে সৌমি মুখার্জি, নায়েব শঙ্করবাবুর চরিত্রে নিবেদন, লেঠেল সর্দার অনির্বাণ, শশধর পার্থপ্রতিম, তান্ত্রিক শুভ্র, আংশিক গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি প্রতীক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত প্রতীক, প্রচ্ছদ অঙ্কন মোনালিসা, পর্ব পরিচালনায় নিবেদন। গল্পটি আপনারা শুনবেন দুটি পর্বে। বৈঠকখানা ও ভিন্ন স্বাদের গল্প চ্যানেল দুটিকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। চ্যানেল দুটির লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চ্যানেল দুটি ভিজিট করে আসবেন। গল্পের কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগ করার জন্য মেইল করতে পারেন আমাদের অফিসিয়াল ইমেল আইডি official.13thhourtales@gmail.com-এ। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্প পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন দেশে বিদেশে আপনাদের কাছের মানুষদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আর শুনতে থাকবেন 13th Hour Tales। নমস্কার।